টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজন চলছে মাঝামাঝি পর্যায়ে, এখনও 1 মাস ঠিক 5 দিন বাকি আছে আমাদের হাতে। সেখানে ট্যাক্স নিয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে। বিশেষ করে প্রথমেই যে বিষয়টি, যেহেতু বললাম ট্যাক্স সিজন চলছে, আমরা ট্যাক্স রিটার্ন দাখিল করছি এবং অনেকেই ইতোমধ্যে আইআরএস থেকে চিঠি বা নোটিশ পাওয়া শুরু করেছি। এই যে আইআরএসের চিঠি বা নোটিশ আসলেই আমরা ভয়ে অস্থির হয়ে যায়, অনেকেই আমরা বেশ কাঁপাকাঁপিও করে থাকি। এই অবস্থা থেকে যে আইআরএস থেকে প্রেরিত অডিটের চিঠি কতটা ভীতিকর এবং অডিটের চিঠি পেলে আমরা কিভাবে তার উত্তর দেবো, আসলে এটা কতটুকুন ভীতিকর বা ভয় পাওয়া উচিত কিনা, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। 17 মার্চের মধ্যে এস কর্পোরেশন এবং পার্টনারশিপের জন্য ফেডারেল ট্যাক্স রিটার্ন জমা দেবার জন্যে আমরা কতটা প্রস্তুত আছি। এরপরেও যদি হাতে সময় থাকে তাহলে এস কর্পোরেশন এবং পার্টনারশিপ ট্যাক্স ফাইলিং নির্দেশনা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে রমজানের মুবারক। ইনশাআল্লাহ আপনাদের সব কোশ্চেন আমরা আনসার করতে পারবো এবং আজকের সেশনটা কিছু ইনফরমেশনাল সেশন হবে। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। যে অত্যন্ত ব্যস্ততা, আপনাকে সারাদিনে খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায়, তারপর সেই ব্যস্ততা উপেক্ষা করে কমিউনিটির স্বার্থে আজকে এই ট্যাক্স বিষয় নিয়ে কথা বলবে। এবং প্রথমেই যেটা আমরা বলেছি যে ট্যাক্স সিজন চলছে, অনেকেই আমরা ট্যাক্স ফাইল বা রিটার্ন জমা দিয়েছি এবং অনেকেই এই আইআরএসের কাছ থেকে অডিট সংক্রান্ত 2-1টা চিঠিও পাওয়া শুরু করেছি। আমরা অনেকেই এই চিঠি আসার সাথে সাথে অত্যন্ত ভয়ে সন্ত্রস্ত হয়ে যাই, তটস্থ হয়ে পড়ি। এই অবস্থায় যে আইআরএসের এই অডিটের চিঠিটা কতটা ভীতিকর, এবং যদি পেয়েই থাকে বা আদৌ ভীতিকর কিনা, যদি পেয়ে থাকি তাহলে এই অডিটের চিঠি পেলে আমরা কিভাবে উত্তর দেব, বা কোন কিসের কি ধাপে বা স্টেপ অনুসরণ করে এই চিঠিগুলোর উত্তর আমরা দিতে পারি, বা আইআরএস নোটিশ পাঠালে তার উপরে কি ধরনের মানে এই যে নোটিশটা পাঠায় সেই নোটিশের উপরে কি ধরনের নম্বর থাকে, কি কয়টা নম্বর থাকে বা কি ধরনের নম্বর থাকে, এই প্রশ্নগুলো আপনার কাছে থাকবে এবং কথা আলোচনার মধ্যে দিয়েও আরও হয়তো প্রশ্ন আমাদের আসবে। জনাব আব্দুল চৌধুরী। হ্যাঁ, সো আমরা আজকে কয়েকটা কি নোটিশ নিয়ে কথা বলবো, রাইট? লেটার সবসময় কয়েক ধরনের আসে। হ্যাঁ, নাম্বার 1 আপনাদের বোঝা লাগবে যে অনেক লেটার থাকে আইআরএস এর লেটার, আর অনেক লেটার থাকে নিউ ইয়র্ক স্টেটের লেটার। ওকে, সরি নট নিউ ইয়র্ক স্টেট, সরি আমি নিউ ইয়র্ক স্টেট থেকে বলতেছি, বাট স্টেট লেটার, আপনার যে স্টেটে থাকেন না কেন স্টেটের লেটার থাকে। ওকে, সো প্রথমত বোঝা লাগবে আপনারা কোন জুরিসডিকশন আপনাকে লেটারটা পাঠাচ্ছে। ওকে, নাম্বার 2 আপনারা চেক করবেন ওইটার ডেডলাইন কতদিন আছে, হাতে কতদিন সময় টু রেসপন্ড। ওকে, অনেক সময় আমরা লেটার যখন পাই, আমরা অনেক সময় লেটার নাও খুলতে পারি, বাট নাম্বার 1 থিং ইজ আপনারা চেক করে দেখবেন ওইটার ডু ডেট কবে এবং কবের মধ্যে রেসপন্ড করা লাগবে। তারপরে দেখবেন লেটারটা কি ধরনের লেটার এবং কি ইনফরমেশন ওরা চাচ্ছে, রাইট? অনেক লেটার থাকে যে ইনফরমেশনাল লেটার, ধরেন ওরা বলতেছে যে আপনার প্রিভিয়াস নোটিশ ওরা পাইছে এবং দে নিড অ্যাডিশনাল টাইম টু রেসপন্ড। দ্যাট বেসিক্যালি অল ইট ইজ, ওরা আপনাকে জানাচ্ছে যে আপনার রেসপন্ড আপনার নোটিশ ওরা পাইছে, আপনি যে রেসপন্ড দিয়েছেন ওদেরকে ওইটা পাইছে, বাট ফর নাও দে নিড মোর টাইম এন্ড দ্যাটস ইট। ওইটাতে আপনার কোনো কিছু করা লাগতেছে না। ওকে, সো লেটস স্টার্ট, রাইট? এখন বর্তমানে যেহেতু ট্যাক্স সিজন চলতেছে, কয়েকটা মোস্ট কমন লেটার আপনারা দেখবেন, স্পেশালি যারা আমেরিকায় নতুন আসছেন, এটাকে বলে আইডেন্টিটি ভেরিফিকেশন লেটার। ওকে,
এইটার লেটার হইলে গিয়া লেটার নাম্বার 4883C, রাইট? ওখানে লেখা থাকবে যে আপনার ট্যাক্স রিটার্ন ওরা পাইছে, বাট এইটা প্রসেস করার আগে আপনার কিছু জিনিস ভেরিফাই করা লাগবে। ওকে, ভেরি ইজি ভেরিফিকেশন। এখন আপনি যদি, যেহেতু এই লেটার পাচ্ছেন যারা নতুন ট্যাক্স ফাইল করতেছেন, যারা আমেরিকায় নতুন, কারণ আপনি এই লেটারটা যদি রেসপন্ড না করেন আপনার ট্যাক্স ফাইল প্রসেস হবে না। এখন অনেক সময় মানুষ নার্ভাস হয়ে এসব আইআরএস এর লেটারে রেসপন্ড করতে চান না। এই লেটারটা খুবই কমন। অল ইটস সেইং ইজ দ্যাট আপনার ট্যাক্স রিটার্ন আমরা পেয়েছি, কোনো অসুবিধা নাই, বাট আমরা মেক শিওর করতে চাচ্ছি যে এইটা কোনো ফ্রডুলেন্ট, মানে একটা ফ্রড ইন্ডিভিজুয়াল, ফেক ইন্ডিভিজুয়াল না। ঠিক আছে? আইআরএস এ কিন্তু অনেক আইডেন্টিটি থেফট হয়, যেখানে দেখা যায় যে আরেকটা দেশ থেকে মানুষ ট্যাক্স ফাইল করে রিফান্ড নিয়ে যায়, রাইট? সো দ্যাটস অল ইট ইজ, আইডেন্টিটি ভেরিফিকেশন লেটার। এটা আপনার দুইভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। আপনি irs.gov ওয়েবসাইটে গিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন, যেটা খুবই ইজি, সিম্পল, রাইট? অথবা সেকেন্ড অপশন হইলে গিয়ে আপনার আইআরএস কে কল দিবেন অথবা আইআরএস এর অফিসে যাবেন, রাইট? সো দোজ আর দ্য থ্রি ওয়েজ টু কনফার্ম ইউর আইডেন্টিটি। এবং রিমেম্বার, এই আইডেন্টিটি ভেরিফিকেশন যদি আপনারা না করেন তাহলে আপনার ট্যাক্স ফাইলটা প্রসেস হবে না। অনেক সময় দেখা যায় যে একজন ইন্ডিভিজুয়াল বহুত বছর ধরে ট্যাক্স ফাইল করতেছেন, বাট হঠাৎ করে উনার এই আইডেন্টিটি ভেরিফিকেশন লেটারটা আসছে। এইটাও নর্মাল, এটা যদি পান এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই। এটার মানে নয় যে আপনার কোনো কিছু হ্যাক হয়েছে, ইটস নাথিং লাইক দ্যাট। আইআরএস শুধু র্যান্ডমলি চুজ করতেছে কিছু ট্যাক্স ফাইল টু মেক শিওর আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য। ওকে, দেন আরেকটা খুব কমন লেটার হলে আপনাদের CP 2000 নোটিস। ওকে, CP 2000 নোটিস হলে গিয়া আন্ডার রিপোর্টিং অফ ইনকাম। ওকে, আন্ডার রিপোর্টিং অফ ইনকাম অল ইট ইজ আপনাদের যে কোনো ইনকাম আপনার কাছে যেটা রিপোর্ট হয়েছে ওটা আইআরএস এর কাছেও রিপোর্ট হয়, লাইক W2, 1099 অথবা বিভিন্ন স্টক মার্কেটের সেলস প্রসিডস, রাইট? এইসব ইনকামগুলো আইআরএস এর কাছে রিপোর্ট হয়। কোনো কারণে যদি আপনার একটা W2 মিসিং, রাইট, আপনি ট্যাক্স ফাইল যখন আপনি ওদের কাছে পাঠাবেন, যদি ওরা দেখে কোনো কারণে আপনি একটা W2 ইনকাম ইনক্লুড করেন নাই, অথবা ভেরি কমন যেটা হয় একটা ইন্টারেস্ট ইনকাম ছিল, হয় আপনাকে কোনো স্টেট অথবা আইআরএস আপনাকে লেটে রিফান্ড দেওয়ার জন্য ওরা এডিশনাল ইন্টারেস্ট হিসেবে আপনাকে কিছু পয়সা দিয়েছিল, ওইটার জন্য ওরা 1099 পাঠাইছিল। সো ওই স্মল কিছু জিনিস আপনারা যদি মিস করে থাকেন, ওইটার জন্য ওরা আইআরএস একটা লেটার পাঠাবে CP 2000, বলবে যে আপনি মোস্ট লাইকলি কোনো ইনকাম মিসিং হয়েছে আপনার ট্যাক্স ফাইল থেকে। তখন ওরা ইনক্লুড করবে কোন কোন ইনকামগুলো মিসিং। ওকে, তো এখন এই লেটারটা ইম্পর্টেন্ট, বিকজ আপনার রিভিউ করা লাগবে, রিভিউ করে দেখা লাগবে যে আসলেই কোন ট্যাক্স ইনকামগুলো মিসিং। যে ইনকামগুলো মিসিং হয়েছে আপনি তখন দেখবেন ওইটা অ্যাকুরেট কিনা না। যদি অ্যাকুরেট হয়ে থাকে, মিস্টেক যেটা মানুষ করে, মানুষ সাথে সাথে ট্যাক্স ফাইল অ্যামেন্ডমেন্ট করে ফেলে। ট্যাক্স ফাইল আপনি অ্যামেন্ডমেন্ট করবেন না, আপনি অ্যামেন্ডমেন্ট করবেন বাট সাবমিশন করবেন না ওইটা। ইনস্টেড ওই অ্যামেন্ডমেন্টটা CP 2000 লেটারের রেসপন্স হিসেবে পাঠাবেন। ঠিক আছে? কারণ আপনি যদি দেখেন ওকে ফাইন, আইআরএস আমাকে লেটার পাঠাইছে, আমি মিস্টেকলি কোনো কিছু রিপোর্ট করি নাই, অ্যামেন্ডমেন্ট করে ফেলেন, সো নাও অ্যামেন্ডমেন্ট প্রসেস হতে যাবে আরো 3 মাস, কিন্তু CP 2000 লেটার ওইটা ওরা জানবে না যে অ্যামেন্ডমেন্ট হয়েছে। সো তখন ওরা আপনাকে লেবিতে পাঠাই দিতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি CP 2000 লেটারটাতে রেসপন্স করতেছেন, রাইট? সো দিস আর দ্য কি থিংস ইউ নিড টু নো। I could get into state audit letters. রানা ভাই, আপনার যদি কোনো কোয়েশ্চেন না থাকে। হ্যাঁ, তাহলে আপনি CP 2000 এর কথা বললেন, তাহলে CP 14, LTR 12C এগুলো যদি উল্লেখ থাকে তাহলে কি বোঝাচ্ছে? এই চিঠিগুলোর অর্থ কি দাঁড়াচ্ছে? ওকে, সো এখন CP 14 লেটার হলে গিয়ে অনেক সময় যেটা হয়, একজন ধরেন আপনি ট্যাক্স ফাইল করলেন, ওকে, আপনার ট্যাক্স ফাইলের ক্যালকুলেশনে দেখা গেছে যে ট্যাক্স পড়ছে 4000 টাকা আর আপনি আরো 6000 টাকা উইথহোল্ডিং হিসেবে পে করছেন। ওকে, এখন কোনো কারণে ওই ক্যালকুলেশনে যদি রং হয়ে থাকে, তার মানে এটা একটা ব্যালেন্স ডিউ নোটিস। তার মানে ওরা ঠিক আছে, ওকে, আপনার ইনকাম ঠিক আছে, কোনো প্রবলেম না, অডিটও না, বাট অঙ্কে কিছু গড়মিল আছে। এক্স্যাক্টলি, গড়মিল আছে। ওই কারণে ওরা লেটার পাঠায় বলতেছে যে আমার ক্যালকুলেশনে তুমি ট্যাক্স পে করছো 6000 টাকা, কিন্তু তুমি দেখাইছে 6500। ঠিক আছে? তো ওই লেটার। অথবা আরেকটা জিনিস হইতে পারে যে তোমার সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বাট আমরা একটা পেনাল্টি অ্যাড করতেছি বিকজ ইউ ডিডন্ট হ্যাভ এনাফ, আই ডোন্ট নো, লেটস সে এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট অর হোয়াটএভার দ্য কেস ইজ, রাইট? এটাকে বলা হয় CP 14 নোটিসটা, রাইট? তখন ওই নোটিসে আপনার যেটা থাকবে যে সেম থিং, আপনি রেসপন্ড করবেন, দেখবেন কি লিখছে ওরা।
সব নোটিশগুলোতে আপনার রেসপন্ড করার অপশন আছে, হয় এগ্রি অথবা ডিসএগ্রি। যদি ডিসএগ্রি করেন দে উইল টেল ইউ হোয়াট টু ডু। এখন কোনো কারণে আইআরএস কিন্তু সবসময় সঠিক না, ঠিক আছে? ওরা লেটার পাঠাইছে বাট ওরাও কিন্তু মিস্টেক ভুল করতে পারে। হ্যাঁ, এখন ভুল করতে পারে কয়েকটা কারণে। এখন একজন মানুষ যদি আপনার নামে ভুলবশত ভাবে 1099 ইস্যু করে ফেলছে কিন্তু আপনি ওই ইনকামটা পান নাই, তাই না? এখন আইআরএস এর ইয়াস ওরা কারেক্ট, 1099 আপনার নামে রিপোর্ট হয়েছে কিন্তু আসলে তো কোনো ইনকাম আসলে আপনি পান নাই, তাই না? সো আরেকজন থার্ড পার্টি মোস্ট লাইকলি কোনো মিস্টেকেনলি অথবা আপনার প্রিভিয়াস এমপ্লয়ারের মিস্টেকেনলি এইটা 1099 ইস্যু করে ফেলছে। ওই সিচুয়েশনে আপনি ওদেরকে জানাবেন ওই সিচুয়েশনে আপনি ওদেরকে জানাবেন এবং জানানোর পরে আপনি সাথে সাথে রেসপন্ড করার চেষ্টা করবেন, রাইট? বলবেন যে ওকে এটা কোনো কারণে মিস্টেক হয়েছে বা whatever the case is, ওকে? দেন আরেকটা লেটার আপনার থাকতে পারে যে LTR 12C। কোনটা বলতেছেন আপনি? LTR 12C। LTR 12C, I think this is, give me 1 second. Okay, LTR 12C, I have to get back to you on this. I don't have that on my notice, but I think আপনি যারা কথা বলতেছেন একটা কালেকশন নোটিশ থাকে, ওকে? যখন ধরেন আইআরএস আপনার কাছ থেকে, ওকে, ধরেন CP 2000 লেটার আপনি রেসপন্স করছেন, ওদের সবার ক্যালকুলেশন ঠিক মতো হয়েছে, রাইট? ক্যালকুলেশন হওয়ার পরে দেখা গেছে যে আপনার এখন $5,000 ডিউ, রাইট? আপনিও জানেন $5,000 ডিউ, কিন্তু এখন আপনি এখন ওই $5,000 ওদেরকে পে করেন নাই, কোনো কারণে হ্যাং হয়ে রয়েছে, ওকে? সো নাও ওরা আপনাকে 3 ধরনের লেটার পাঠাবে। প্রথম লেটার পাঠাবে ওকে আপনার এত টাকা ডিউ। সেকেন্ড লেটার পাঠাবে একটা ওয়ার্নিং হিসেবে, বলবে যে তোমার কাছে $5,000 আমরা তোমার কাছে $5,000 টাকা পাই, তুমি যদি এটাতে রেসপন্স না করো আমরা এটা লেভিতে পাঠাই দেবো। আরেকটা লেটার আসবে, ওকে সেকেন্ড ওয়ার্নিং, তুমি যদি পে না করো লেভিতে পাঠাই দেবো। দেন লাস্ট ওয়ার্নিং ইজ ওকে তোমার এটা কালেকশনে পড়ে গেছে। সো এই যে 3 ধরনের লেটারটা আসছে এই সব লেটারের এক একটা নোটিশের নাম্বার থাকে, ওকে? সো দিস ইজ বেসিক্যালি হোয়াট দিস নোটিসেস আর। বাট ইন এনি কেস আপনাদের যে জিনিসগুলো মনে রাখা লাগবে যে যত নোটিশ আপনারা পান, নাম্বার 1 বোঝা লাগবে যে এটা আপনার কোনো রেসপন্স দরকার আছে কিনা না। যদি কোনো রেসপন্স না লাগে দেন ইউ আর ফাইন, ওকে? বাট যদি রেসপন্স লাগে মেক শিওর আপনি রেসপন্স করতেছেন। এখন আপনি যদি ওইটাতে কোনো ধরনের কিছুই না করেন, ইটস গোনা কুইকলি কালেকশনে চলে যাবে। তো এই কারণে আপনাদের যেটা করা উচিত, যদি কোনো কারণে ধরেন আপনি পেমেন্ট করতে পারতেছেন না, আপনি জানেন যে এটার পেমেন্ট ডিউ বা আপনার কাছে হয় পয়সা নাই বা whatever the case is, আপনি আইআরএস কে রিকোয়েস্ট করতে পারেন অ্যাডিশনাল টাইম টু রেসপন্ড, অথবা যদি লেভিতে পড়ে গেছে তার মানে পয়সা দেওয়া লাগবে ওদেরকে, আপনার সময় দরকার, ওরা আপনাকে 3 মাস হোল্ড অথবা 4 মাস হোল্ড ওরা আপনাকে দিতে পারবে ফ্রম লেভি। সো দিস আর কি থিংস ইউ নিড টু নোটিস। তার মানে আপনি যেটা বলছেন যে যদি আমরা নির্ধারিত সময়ের মধ্যে কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে আইআরএস এর চিঠির জবাব না দিই, সেক্ষেত্রে কি আমি টাইম এক্সটেনশন নিতে পারবো? হ্যাঁ, আপনি সব সময় টাইম এক্সটেনশন আপনি সব সময় নিতে পারবেন, ইয়েস, রাইট? আচ্ছা, এটা সম্ভব, কারণ আইআরএসও জানে যে ওকে ধরেন আপনার এখন একটা CP 2000 লেটার আসলো, রাইট? এখন আপনাকে ওরা বলতেছে যে আপনি 2022 একটা ট্যাক্স ফাইলের একটা ইনকাম রিপোর্ট করেন নাই। অবভিয়াসলি আপনার সময় লাগবে এটা রেসপন্ড করার জন্য। আপনার দেখা লাগবে যে ওকে প্রিভিয়াস এমপ্লয়ার কোনো ইনকারেক্ট ইনফরমেশন দিছিল কিনা না। ইউ ক্যান অলওয়েজ টেক টাইম টু রেসপন্ড টু দ্য নোটিস। এখন আইআরএস এর আরেকটা জিনিস আছে যে আপনারা যখন রেসপন্ড করতেছেন ওদের প্রত্যেক লেটার একটা কোড QR কোড থাকে, ওকে? ওই QR কোড যেটা ওই কোডের মাধ্যমে আপনারা ডাইরেক্টলি রেসপন্ড করতে পারেন থ্রু দেয়ার অনলাইন পোর্টাল, সো হুইচ ইজ ভেরি গুড, এবং খুবই কুইকলি এটা রেসপন্ড হয়। তাই এক্ষেত্রে যদি আমরা এই আপনাকে যেটা বলছে যে আইআরএস যদি অডিট করে দেখছে যে আমার কাছে পয়সা পাচ্ছে এবং আমিও যোগ বিয়োগ করে দেখলাম যে হ্যাঁ আসলে পাই, তাহলে তো আমি দিয়েই দিলাম। তাহলে সেক্ষেত্রে যদি আমি আইআরএসের সাথে আমার মতের মিল না হয় বা তারা যে হিসাব দিচ্ছে সেই হিসাবের সাথে যদি আমি একমত না হই, আমি তাহলে সেক্ষেত্রে কি করব? আমি কি আপিল করতে পারবো? হ্যাঁ, আপনি স্টিল আপিল করতে পারবেন। সব কিছু শেষ হওয়ার পরে যদি স্টিল আপনি ডিসএগ্রি করেন, রাইট, তখন এটাকে ট্যাক্স পেয়ার অ্যাডভোকেট একটা সার্ভিস আছে, এটা বলে ওরা থার্ড পার্টি, বাট স্টিল এটা আইআরএস এর মাধ্যমে আপনি তখন ওরা দেখতে পারবে যে আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন ওইটা কি সঠিক কিনা না, অথবা দিস ইজ সাফিসিয়েন্ট, রাইট? অনেক সময় যেটা হয়
যে আপনি ধরেন আপনার যদি কোনো অডিট হয়ে থাকে, রাইট? এখন আইআরএস এর এজেন্টের সাথে আপনার কিছু তর্ক বিতর্ক হইলো, ওরা আপনি পরে দেখলেন যে ওকে আমি স্যাটিসফাইড না, তখন আপনি বলবেন যে ওকে দ্যাটস ফাইন, সুপারভাইজারের ইনপুট চাই, দ্যাটস ওয়ান অপশন। বাট অনেক সময় সুপারভাইজার ওর এজেন্টের সাথে ওরা মিল করে আনসারটা দিবে, বাট তখন আপনি স্টিল অ্যাপিল করতে পারবেন এবং অ্যাপিলের প্রসেসটা আপনার কাছে আছে। আর এক্ষেত্রে আরেকটি বিষয় যে আইআরএস যে হিসাব করলো, আমারও হিসাবও মিলে গেল, কিন্তু দেখা গেল যে অনেক টাকা আইআরএস পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এত টাকা আমি একসাথে পরিশোধ করতে পারছি না, সে কারণে কি আমি কোনো পেমেন্ট প্ল্যান বা অফার অফ কম্প্রোমাইজ এই ধরনের কোনো আবেদন করতে পারি কিনা, বা সেটা গ্রহণযোগ্য হবে কিনা? হ্যাঁ, পেমেন্ট প্ল্যান সবার জন্য সবসময় অ্যাভেলেবল, কিন্তু পেমেন্ট প্ল্যান নিতে হইলে ইউজুয়ালি আপনার ব্যালেন্সটা $50,000 নিচে থাকা লাগে এবং আপনার ট্যাক্স ফাইল আপ টু ডেট থাকা লাগে, ঠিক আছে? সো ধরেন আপনার যদি কোনো এখন ব্যালেন্স আছে, এখন যদি দেখা গেছে যে ব্যালেন্সটা $60,000, তার মানে 50,000 উপরে, তখন আপনি যেটা করতে পারেন যে আপনি স্লোলি পেমেন্টটা দেন, তারপরে $50,000 নিচে আসলে তখন আপনি কি বলে এটা ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে যাইতে পারেন, দ্যাটস ফাইন। এটা সবসময় অ্যাভেলেবল আছে আপনাদের জন্য। অথবা অফার ইন কম্প্রোমাইজ, এটা একটু ডিফারেন্ট জিনিস। অফার ইন কম্প্রোমাইজ যেটা হচ্ছে যে আপনি বলতেছেন যে ওকে আমি এগ্রি করতেছি, আমি পয়সা পাই কিন্তু আমার কাছে পয়সা নাই দেওয়ার, এবং আমি ফাইন্যান্সিয়ালি আনস্টেবল, আমি কোনোভাবেই আমার জন্য এটা দেওয়া সম্ভব না, এবং আমি যদি এটা দিতে যাই আমার পার্সোনাল লাইভলিহুড একটু খুবই নেগেটিভলি এফেক্টেড হবে, এটাকে বলে, রাইট? এখন বলবেন যে এখন অফার ইন কম্প্রোমাইজ হলে ওকে আমার দেওয়ার কথা 10,000, কিন্তু আমি 10,000 দিতে পারবো না, আমি সেটেলমেন্টে যাইতে চাই। এখন আপনি ধরেন বললেন 5,000 বা 2,000 হোয়াটএভার দ্য কেস ইজ, কিন্তু অফার ইন কম্প্রোমাইজের একটা মেথড আছে। মেথড হইলে গিয়া তখন আইআরএস দেখবে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কি, তখন ওরা আপনার ইনকাম স্টেটমেন্ট চাবে, তারপরে আপনার ইনকাম কি কি আছে, অথবা আপনার বাড়ি আছে কিনা না, গাড়ি আছে কিনা না, তারপরে আপনার কি কি এক্সপেন্স আছে, ওই সব ক্যালকুলেশন করার পরে ওরা দেখবে যে ওকে আপনি কত টাকা মান্থলি পেমেন্ট দিতে পারবেন, ওইটার উপর ডিপেন্ড করে ওরা অফার ইন কম্প্রোমাইজে যাইতে পারে। এখন দেখলেন যে ওকে আমার ইনকাম কম, কিন্তু এক্সপেন্স বেশি, কোনোভাবেই দেওয়ার পসিবল না, কিন্তু আইআরএস দেখতেছে যে ওকে আপনার দুইটা গাড়ি, একটা গাড়ি আপনি পেমেন্ট দিচ্ছেন $700, আবার সেকেন্ড গাড়ি পেমেন্ট দিচ্ছেন আরো $500, তখন আইআরএস ডিটারমাইন করবে যে ওই গাড়িগুলো মেবি ইউ ডোন্ট নিড, ডিপেন্ডিং অন আপনার সিচুয়েশন। ওরা বলতে পারে যে ওকে আপনার সেকেন্ড গাড়ি রাখার দরকার নাই, তখন ওরা অফার ইন কম্প্রোমাইজটা মানবে না, তাই না? সো অফার ইন কম্প্রোমাইজ ইউজুয়ালি এ লং প্রসেস, এবং রিয়েলিস্টিকলি যেটা এটা উইন করা একটু ডিফিকাল্ট আনলেস সামবডি ইজ রিয়েলি ইন এ ব্রোক সিচুয়েশন। তার মানে ব্রোক আই মিন মানে আর কি খুবই ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রেসড সিচুয়েশন, তখন অফার ইন কম্প্রোমাইজ পসিবল, বাট ইটস টাফ। আর এক্ষেত্রে ধরুন যে আইআরএস চিঠি দিল, আমিও সমস্ত ডকুমেন্ট সব ঠিকঠাক করে তার উত্তর দিলাম, কিন্তু সাধারণ পোস্টে আমি পাঠিয়ে দিলাম, হয়তো সার্টিফাইড মেইলে না করে আমি সাধারণ পোস্টে পাঠালাম, তো সেক্ষেত্রে আমি তো মনে করলাম যে আমি তো পরিশোধ করেইছি, আমি তো চিঠির জবাব দিয়েইছি, পরবর্তীতে দেখা গেল যে আইআরএস থেকে আমাকে জরিমানা, সুদ ইত্যাদি করলো, সেক্ষেত্রে কি ধরনের পরামর্শ আপনি দেবেন এই ধরনের যারা আমরা ভুল করে থাকি তাদের ক্ষেত্রে, যে চিঠিটা পাঠাবো আমরা কোন পদ্ধতি? আপনারা যে কোনো সময় আইআরএস অথবা যে কোনো গভর্নমেন্টকে যখন লেটার পাঠাবেন, যেটা স্পেশালি টাইম সেন্সিটিভ অথবা যেটার প্রুফ থাকা লাগবে যে আপনি আসলে এই লেটারটা পাঠাইছেন, ওই লেটারগুলো সব সময় সার্টিফাইড মেল হিসেবে পাঠাবেন। ওইখানে সার্টিফাইড মেল আপনাকে কাছ থেকে একটু এক্সট্রা পয়সা নেবে, বাট স্টিল ডাজন্ট ম্যাটার, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই সার্টিফাইড লেটারটাই প্রুফ থাকবে যে আপনি আসলেই ওই লেটারটা রেসপন্স করছেন, রাইট? সার্টিফাইড মেল কি? সার্টিফাইড মেল হলো গিয়া ওরা যাকে আপনি লেটারটা পাঠাচ্ছেন, ও লেটার পাওয়ার পরে একটা ট্র্যাকিং নাম্বার থাকবে, ওই ট্র্যাকিং নাম্বার হলে কি আপনার প্রুফ যে ওই ইন্ডিভিজুয়ালটা লেটারটা পাইছে, ওকে? এটাকে বলে সার্টিফাইড মেল। সবসময় আইআরএস অথবা যে কোনো স্টেটের লেটারগুলো আপনারা সার্টিফাইড মেল হিসেবে পাঠাবেন, ইটস ভেরি ক্রিটিক্যাল। তখন আপনার যদি বলে যে ওকে আইআরএস কোনো কারণে যে আপনাকে চ্যালেঞ্জ করে বলে যে আপনি একটা জিনিস টাইম মতো ফাইল করেন নাই, দ্য সার্টিফাইড মেল উইল বি ইয়োর প্রুফ।
সেটাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সার্টিফাইড মেলটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় প্রমাণ যে আমি তাদের উত্তর দিয়েছি এবং যথাযথভাবে তার পেজ, যেটা আপনি বললেন ট্র্যাকিং নাম্বার আছে, সেটা দেখে ঘরে বসেই আমি সেটা দেখে যাচাইও করতে পারছি। তা IRS এর অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি, যদি কেউ সেখানে যোগাযোগ করতে চায়? irs.gov, right? IRS মানে www.irs.gov। এখন IRS এর ওয়েবসাইট থেকে আপনি কয়েকটা জিনিস করতে পারতেছেন। অনেক সময় আপনাদের জানতে চাচ্ছেন যে আপনাদের রিফান্ডের স্ট্যাটাসটা কি, রাইট? এখন আপনি আপনাদের অ্যাকাউন্টেন্টের অফিসে কল করতে পারেন, বা রিয়েলিস্টিকলি একটা রিফান্ড স্ট্যাটাস চেক করার টাইম ওদের হাতে খুবই কম থাকবে, রাইট? কজ ইট উইল বি আ লট ইজিয়ার আপনারা যদি নিজেই চেক করে ফেলেন এই রিফান্ডের স্ট্যাটাসটা, এবং রিফান্ডের স্ট্যাটাস আপনারা যে কোনো সময় IRS এর ওয়েবসাইটে চেক করতে পারবেন। অথবা আপনাদের যদি কোনো অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল থেকে থাকে, ওইটাও আপনারা IRS এর ওয়েবসাইটে চেক করতে পারবেন ফর দ্য লাস্ট 3 ইয়ার্স। তার মানে কোনো কারণে যদি আপনি একটা ট্যাক্স ফাইল অ্যামেন্ডমেন্ট করছেন, তারপরে অলসো আপনারা যদি কোনো ট্রান্সক্রিপ্ট বার করতে চান ট্যাক্স ফাইল থেকে, অথবা আপনার কোনো অ্যাকাউন্টের ব্যালেন্স ডু আছে কিনা না, ওইটাও IRS এর ওয়েবসাইটে চেক করতে পারেন। IRS এর ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট বানাবেন আপনার নামে, এটা id.me, একটা যারা প্যান্ডেমিকের সময় আনএমপ্লয়মেন্ট নিয়েছেন আপনারা অলরেডি জানেন id.me জিনিসটা কি। ওইটার মাধ্যমে তখন আপনারা এই অ্যাকাউন্ট বানানোর পরে IRS এর ওয়েবসাইটে আপনাদের সব প্রোফাইল দেখতে পারেন। এক্ষেত্রে মোটামুটি বোধহয় সবগুলোই আমরা আলোচনা করছি, কিন্তু যে মূল যে বিষয়টা, যে আমরা IRS এর অডিটের চিঠি পেলে আমরা ভয়ে থরথর করি, কাঁপি, এবং অনেকে ভয়ের ঠেলায় একদম মানে কুঁকড়ে যায়, কি করব না করব এটা ভেবে পাই না। তাহলে সেক্ষেত্রে আপনি যে আলোচনাটা করলেন তাতে দেখা যাচ্ছে যে IRS এর চিঠি পেলে ভয় পাওয়ার কিছু নেই, এই বা কতটা ভীতিকর এটা আপনার কাছে জানবো। তবে একটু বিরতির পরে এসে এই বিষয়টি আলোচনার পরে আমরা অন্য বিষয়ে যাব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান TBN অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব আব্দুল চৌধুরী, IRS এনরোল এজেন্ট এবং CEO ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আব্দুল চৌধুরী, বিরতির আগে বলেছিলাম যে এই যে আমরা অডিটের চিঠি পেলে যে ভয় পেয়ে যে আসলে কতটা ভীতিকর ব্যাপার, বা ভয় পাওয়া আদৌ উচিত কিনা, এক্ষেত্রে আপনি একজন ট্যাক্স প্রফেশনাল হিসেবে বা অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আমাদেরকে কিভাবে এই মানে ভীতিটা দূর করার জন্য কি পরামর্শটা দেবেন? সো আমি আগে যেটা বললাম, ভেরি সিম্পল। লেটার যখন আসবে, লেটার খুলবেন, খুলে দেখবেন লেটার কি লিখতেছে। যদি আপনারা শিওর না কি লেখা লেটারে, আপনাদের অ্যাকাউন্টেন্টকে কল দিবেন, ওরা আপনাকে তখন হেল্প করতে পারবে। এবং এটা ভেরি সিম্পল প্রসেস। IRS এ বেসিক্যালি রেসপন্ড করবেন এন্ড দ্যাটস ইট। আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি, যারা স্পেশালি নিউ ইয়র্ক স্টেটের এরিয়াতে আছেন, আপনাদের কিছু ভেরি কমন স্টেট লেটারগুলো আছে, যেটা ইউজুয়ালি রেন্টাল প্রপার্টির অডিট, অথবা যারা 1099 ইনকামে আছেন, স্কেডিউল সি যারা সেলফ এমপ্লয়েড, আপনাদের যে কিছু অডিটগুলো আছে ওইটার উপরে। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী বিষয়টা বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। কারণ আমরা অনেকেই IRS থেকে চিঠি আসলেই এমনিতেই ভয় পেয়ে যাই। সুতরাং এটা যে আসলে কোনো ভয়ের ব্যাপার না, যে কোনো চিঠি আসলেই আমরা সেটা আগে খুলব, দেখব, পড়ব, তারপরে ঠান্ডা মাথায় বিবেচনা করে সেটার ব্যাপারে ব্যবস্থা নেব। এটাই হলো আসল কথা। সুতরাং আজকে থেকে এই আলোচনা যারা দেখছেন বা শুনছেন, তারা IRS এর চিঠি পেলেই অযথা ভয়ে কুঁকড়িয়ে যাবেন না। তো জনাব আব্দুল চৌধুরী, আমরা একটু, যেহেতু আমাদের হাতে আর কিছুটা সময় আছে, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে ট্যাক্স সিজন যেহেতু চলছে এবং 15ই এপ্রিল পর্যন্ত ট্যাক্স রিটার্নের দাখিল করার শেষ তারিখ, সেটা ইন্ডিভিজুয়াল। কিন্তু আমরা জানি যে 15ই মার্চের মধ্যেও কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বশেষ তারিখ, যদিও 15 তারিখ ছুটির দিন পড়েছে, তাই 17 মার্চের মধ্যে আমরা এস কর্পোরেশন এবং পার্টনারশিপের জন্য ফেডারেল ট্যাক্স রিটার্ন জমা দেবার জন্য নির্ধারিত আছে। তো সেটার জন্য আমরা কতটা প্রস্তুতি আছি, বা কিভাবে আমরা কি ধাপ বা স্টেপ অনুসরণ করে এইগুলোর উত্তর বা এগুলো জমা দেব আমরা, বা সেক্ষেত্রে এস কর্পোরেশন বা পার্টনারশিপের গাইডলাইনগুলো কি বা এই বিষয়গুলো যদি আপনি একটু বিস্তারিত কথা বলেন। ওকে, নাম্বার ওয়ান থিং, রাইট, এই মার্চের 17 তারিখ কার ফাইল করা লাগবে, রাইট? দিস ইজ দ্য কি কোয়েশ্চেন, রাইট? সো আপনারা যারা এস কর্পোরেশন আছেন এবং যারা পার্টনারশিপ অথবা যাদের LLC আছে উইথ মাল্টিপল মেম্বার, যেটাকে অলসো পার্টনারশিপ বলে,
ওকে, সো আপনাদের এই মার্চের 17 তারিখের মধ্যে ফাইল করা লাগবে। এস কর্পোরেশন কারা? এস কর্পোরেশন হলেন গিয়ে যারা কিছু কর্পোরেশন ছিল, যারা সি কর্পোরেশন ছিলেন, কিন্তু আপনারা ট্যাক্স কমানোর জন্য, ট্যাক্স সেভিংস এর জন্য আপনারা এস কর্পোরেশন চ্যাপ্টার এস যেটাকে বলে এস কর্পোরেশন ইলেকশন করছেন। তার মানে এই বিজনেসের যত ইনকাম আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নের মাধ্যমে ট্যাক্স দেওয়া হবে। ওকে, এটাকে বলে এস কর্পোরেশন। এখন এস কর্পোরেশন যাদের আছে, আপনাদের আলাদা একটা এস কর্পোরেশনের ট্যাক্স ফাইল করা লাগবে মার্চের 14 তারিখের মধ্যে। আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন, ট্যাক্স ফাইল করার পরে ওই ট্যাক্স ফাইল থেকে আপনার জন্য একটা কাগজ বেরোবে, এটাকে বলে K1। ওই K1 দিয়ে তখন আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলটা কমপ্লিট করবেন। যাদের এস কর্পোরেশনের বিজনেস আছে, আপনাদের পার্সোনাল ট্যাক্স ফাইল কিন্তু এস কর্পোরেশনের ট্যাক্স ফাইল কমপ্লিশন করার আগে করবেন না। ওকে, সো দ্যাট মিনস ফাইল ইউর এস কর্পোরেশন ট্যাক্স রিটার্ন ফার্স্ট, তারপরে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন ফাইল করবেন। ওকে, এখন এস কর্পোরেশন ট্যাক্স ফাইল করতে কি কি লাগে? ভেরি ইজি। যদি প্রথম ইয়ার বিজনেস হয়ে থাকে, মেক শিওর করবেন আপনাদের EIN লেটার এবং কবে কর্পোরেশনটা ক্রিয়েট হয়েছে এবং কোন কোন পার্টনাররা আপনারা আছেন ওই ব্যবসাতে, ওদের সব ইনফরমেশন নিয়ে যাবেন। এবং বছরের ব্যবসাতে আপনাদের যত ইনকাম ছিল এবং এক্সপেন্স ছিল, জাস্ট লাইক এ রেগুলার সেলফ এমপ্লয়েড বিজনেস যেরকম ইনকাম এক্সপেন্স লাগে, ওই সব এক্সপেন্স এবং ইনকাম আপনার অ্যাকাউন্টেন্টের কাছে দিবেন এবং ওরা ওই ইনফরমেশন দিয়ে ওইটা সঠিকভাবে ফাইল করতে পারবে। ওকে, কোনো কারণে যদি আপনারা এটা 17 তারিখের মধ্যে ফাইল না করতে পারেন, মেক শিওর করবেন যে এক্সটেনশন ফাইল করতেছেন। বিকজ আপনি যদি এক্সটেনশন না ফাইল করেন, তখন আপনাদের পেনাল্টি পড়বে। পেনাল্টি কত টাকা? ইটস $235 পার পার্টনার পার মান্থ। ঠিক আছে, তার মানে এক মাসের জন্য 235 টাকা করে পেনাল্টি। আপনার যদি এখন 3 জন পার্টনার, এক মাসে 235 টাইমস 3 পার মান্থ, তার মানে পরের মাস আবার সেম থিং। সো প্লিজ মেক শিওর করবেন অ্যাটলিস্ট এক্সটেনশনটা ফাইল করবেন যদি ঠিক মতো সঠিকভাবে ফাইলটা না করা যায়। ওকে, যাদের LLC আছে, সরি গো হেড রানা ভাই। হ্যাঁ, LLCটা আমরা আসি, তাহলে সেক্ষেত্রে এস কর্পোরেশন এবং পার্টনারশিপ রিটার্ন দাখিল করার যে ফর্ম, এটা তো আলাদা আলাদা। তাহলে সেক্ষেত্রে আপনি বললেন যে পার্সোনাল যেটা, সেটা K1 এর কথা বললেন, এস কর্পোরেশনের ফর্মটা কত? ওকে, আপনাদের এস কর্পোরেশন ফর্ম কত নাম্বার এইটা বুঝেও তো লাভ হবে না, বাট এটাকে বলে ফর্ম 1120S। এখন ইটস ওকে, ইউ গাইস ডোন্ট নিড টু নো দ্যাট, বাট আপনার যে জিনিসটা আপনাদের জানা লাগবে, আপনার বিজনেসটা কি, এটা কি LLC, পার্টনারশিপ LLC, নাকি এস কর্পোরেশন LLC, অথবা আপনার যদি কর্পোরেশন থেকে থাকে, এটা কি সি কর্পোরেশন নাকি এস কর্পোরেশন। এখন আপনি যদি মনে করতেছেন যে আপনি এস কর্পোরেশন, কিন্তু আপনি কখনোই এস কর্পোরেশনের ইলেকশন ফাইল করেন না এবং IRS আপনাকে অ্যাপ্রুভাল দেয় নাই, তাহলে কিন্তু আপনি এস কর্পোরেশন না। শুধু আপনার ট্যাক্স ফাইল অটোমেটিকলি রিজেকশন হবে, ইউ গোনা টু রিফাইল अगेन। সো মেক শিওর আপনারা জানেন যে আপনার কর্পোরেশন ইজ এটা কোন এন্টিটি। ওকে, এটাকে এন্টিটি যেটা বলে, মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। তারপরে আপনি ট্যাক্স ফাইল করবেন। এস কর্পোরেশন ট্যাক্স ফাইল 1120S এবং পার্টনারশিপের ট্যাক্স ফাইল 1065, বাট দুটো থেকে আপনার জন্য K1 বেরোবে। ওকে, K1 ইজ হোয়াট ইউ নিড। এস কর্পোরেশন আপনাকে একটা K1 দিবে, পার্টনারশিপ আপনাকে একটা K1 দিবে। ওকে, K1 জিনিসটা একটা W2 মতো মনে করতে পারেন। ওকে, কিন্তু ওই জিনিসটাতে লেখা থাকবে আপনার শেয়ার কত টাকা, আপনার কত টাকা ইনকাম ওই ব্যবসাতে। ওকে, যদি দেখা গেছে যে টোটাল ইনকাম হয়েছে $10,000 নেট ইনকাম, রাইট? নেট ইনকাম বলতেছি আমরা, নেট মানে ইনকাম আফটার এক্সপেন্সেস। দেখা গেছে যে টোটাল নেট ইনকাম 10,000 এবং আপনারা দুইজন পার্টনার 50-50, তার মানে আপনার K1 এ লেখা থাকবে $5,000 নেট ইনকাম। ওকে, এবং উইথ সাম আদার ইনফরমেশন। সো ওই K1 এর কপিটা আপনি নিয়ে ট্যাক্স ফাইলটা সঠিকভাবে করতে পারবেন। তাই এক্ষেত্রে নো ডাবল ট্যাক্সেশন, এই বিষয়টা কি? নো ডাবল ট্যাক্সেশন হলে গিয়া, ভেরি গুড কোয়েশ্চেন রানা ভাই। এই যে আমি যে বললাম নেট ইনকাম 10,000, রাইট? আপনার যদি কর্পোরেশন হয়ে থাকে, রেগুলার কর্পোরেশন যেটাকে বলে সি কর্পোরেশন, তখন আপনি ওই $10,000 নেট ইনকাম আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলে ঢুকবে না। ওকে, তখন আপনি 21% ট্যাক্স দিবেন ফেডারেলে, এবং যে স্টেটে আসেন ওই স্টেটের ভিত্তি হয়ে আপনি স্টেট ট্যাক্সও দিবেন। ওকে, সো যদি নিউ ইয়র্ক স্টেটে থাকেন 6.5%,
এখন যদি নিউ ইয়র্ক সিটিতেও আপনি থাকেন তখন আরো 6.5%, অ্যাসুমিং আপনার সব ইনকাম নিউ ইয়র্ক স্টেট নিউ ইয়র্ক সিটি থেকে। সো অল টুগেদার অলমোস্ট 34% আপনার ট্যাক্স ওখানে চলে গেল। এখন যদি আপনি এস কর্পোরেশন ক্রিয়েট করে থাকেন তখন ওই $10,000 আপনি কোনো ট্যাক্স দিবেন না কর্পোরেশনে। কর্পোরেশন শুধু ট্যাক্স ফাইল করবে এবং বলবে যে আপনি রানা ভাই আর আব্দুল চৌধুরী ভাই দুজন পার্টনার, এক একজনের ইনকাম 5,000 আর 5,000। ওকে, তখন রানা ভাই ডাইনামিক ট্যাক্স অ্যাকাউন্টে যাবে ওনার K1 নিয়ে, তখন ওই $5,000 K1টা ওনার পার্সোনাল ট্যাক্স ফাইলে গিয়ে রিপোর্ট হবে। ওইটাকে বলে পাস থ্রু, এবং ডাবল ট্যাক্সেশন ওটা অ্যাভয়েড করতেছে। কেন? তখন আপনি শুধু একবার ট্যাক্স দিলেন, তাই না? শুধু K1 এর ট্যাক্স দিয়েছেন, ডাবল ট্যাক্স দেওয়া লাগে না। ওইটাকে বলে পাস থ্রু ট্যাক্সেশন। সেম থিং অ্যাপ্লিকেবল হবে আপনার যদি এলএলসি থেকে থাকে যেখানে দুইজন পার্টনার, দুইজন অথবা 2 or more। এখন আপনার যদি কোনো এলএলসি থাকে যেখানে শুধু আপনি একজন পার্টনার, তখন আপনি আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে ওই ইনকাম রিপোর্ট করবেন, রাইট? আমি চাই না যে কোনো কনফিউশন হয়। এস কর্পোরেশন ডাজ নট ম্যাটার, একজন পার্টনার দুইজন পার্টনার ডাজন্ট ম্যাটার, আপনার আলাদা ট্যাক্স ফাইল, রাইট? এবং এস কর্পোরেশনে আপনার যদি বিজনেস নাও হয়ে থাকে, কোনো কিছু হয় নাই, নো অ্যাক্টিভিটি, নাথিং, স্টিল ইউ নিড টু ফাইল ইউর ট্যাক্স রিটার্ন। যদি ট্যাক্স ফাইল না করেন $235 পেনাল্টি পার মান্থ পার পার্টনার। এলএলসি যদি হয়ে থাকে, যদি কোনো অ্যাক্টিভিটি নাই, নাথিং হ্যাপেন, কোনো কিছু হয় নাই, ইউ ডোন্ট হ্যাভ টু ফাইল, ফাইলিং ইজ নট রিকোয়ার্ড। ওকে, নাম্বার এলএলসি তে যদি একজন পার্টনার থাকে পার্সোনাল ট্যাক্স ফাইলে রিপোর্ট করবেন, আলাদা ট্যাক্স ফাইল করা লাগবে না। এলএলসি তে যদি দুইজন অথবা 2 or more পার্টনার থাকে তখন আলাদা ট্যাক্স ফাইল করা লাগে, তারপরে আপনার পার্সোনাল ট্যাক্স ফাইল করবেন। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী, বিষয়টাকে খুব চমৎকারভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন। তারপরেও বলতেই হচ্ছে যে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো খুব কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে এবং অন্যান্য হাতে আরও কিছু বিষয় ছিল সেগুলো আলোচনা করতে পারছি না। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে আমি আবারও বলেছি, মানে শুরুতেও বলি এখনও শেষেও বলছি যে অনেক ব্যস্ততার মধ্যেও বা ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আগামী মানডে। আসসালামু আলাইকুম। আপনাকে আবারও ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। সুপ্রিয় দর্শক, আজকে এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে আইআরএস থেকে প্রেরিত অডিটের চিঠি কতটা ভীতিকর বা অডিটের চিঠি আসলে আমরা তার উত্তর কিভাবে দেব, এবং যাদের এস কর্পোরেশন এবং পার্টনারশিপ ব্যবসা আছে তারা ফেডারেল ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ আর মাত্র 5-7 দিন আছে, 15ই মার্চের মধ্যে সেটা দিতে হবে, না হলে কি করতে হবে সেটা আমরা বলেছি। এবং এস কর্পোরেশন পার্টনারশিপ ট্যাক্স ফাইলের নির্দেশনাগুলো কী ছিল সে বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।